সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাজাউল করিম মানিক, প্রভাষক হিসাব বিজ্ঞান, মনমথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। আজকের দ্বিতীয় পত্রের হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 8 হইতে হিসাব মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়টি আমি আলোচনা করব। আজকে এটি প্রথম ক্লাস। এই অধ্যায় থেকে আমরা সাধারণত 3টি মেথডের অঙ্ক করি। একটি হচ্ছে ফিফো মেথড, একটি হচ্ছে লিফো মেথড, আর একটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। এই 3টা পদ্ধতি আমরা মোটামুটি করলেই আমাদের অধ্যায় থেকে আমরা কমন পাবো। তো আজকে আমি বোর্ডে একটা অঙ্ক লিখেছি, তোমরা অঙ্কটা দেখো। যদি তোমাদের কাছে বই থাকে, বই থেকে এই অধ্যায় বের করতে পারো, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। শখের নমুনাটা দেখতে পারবে। তোমাদের যে অঙ্কটা আমি বোর্ডে দিয়েছি সেই অঙ্কটার দিকে একটু খেয়াল করো। এই অঙ্কটা আমি লিখেছি, এখানে অন্য কিছু নেই, শুধু ক্রয় এবং ইস্যু আছে। একটি কারখানায় 2019 সালের জানুয়ারি মাসে ক্রয় ও ইস্যু নিম্নরূপ। অর্থাৎ আমরা এখানে কি করেছি, ক্রয় করেছি আর ইস্যু করেছি। তার আমি তালিকা দিয়েছি। জানুয়ারি 1-এ প্রারম্ভিক জ্যার 800 একক 5 টাকা দরে। জানুয়ারি 4 ইস্যু করা হয়েছে 400 একক। জানুয়ারি 6-এ ক্রয় করা হয়েছে 150 একক 6 টাকা দরে। জানুয়ারি 8-এ ইস্যু করা হয়েছে 200 একক। জানুয়ারি 12-তে ইস্যু করা হয়েছে 100 একক। জানুয়ারি 20-এ ক্রয় করা হয়েছে 200 একক 8 টাকা দরে। আর জানুয়ারি 31 তারিখে ইস্যু করা হয়েছে 290 একক। এটা কোনো রেট থাকবে না, অর্থাৎ ইস্যুর কোনো দর থাকবে না, কিন্তু ক্রয়ের সবসময় দর দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল করো, আমাদের করণীয় ফাংশন আজকে হচ্ছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। ফিফো পদ্ধতি, আসলে ফিফো পদ্ধতিটা কি? এটা একটা পূর্ণাঙ্গ রূপ আছে, আমি নিচে লিখে দিছি ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফোর পূর্ণাঙ্গ রূপটা কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। বাংলায় বলা হয় আগের মাল আগে ছাড়ো। এটার বাংলা হচ্ছে আগের মাল আগে ছাড়ো। পদ্ধতিটার নাম, কোনো জায়গায় আগের মাল আগে ছাড়ো পদ্ধতি লেখা থাকবে, কোনো জায়গায় ফিফো লেখা থাকবে, আবার ফার্স্ট ইন ফার্স্ট আউট লেখা থাকবে। শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটারই সমাধান আমরা বোর্ডে করেছি। অঙ্কটার সমাধান আমি করে রাখছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগী বোর্ডের দিকে তাকাও, দেখো কিভাবে অঙ্কটা করানো হয়েছে। প্রথমে আমাদের ঘর আমরা তৈরি করতে পারবো। ঘরের ছক, আমরা যে ঘরটা করেছি, এই অর্থাৎ এই ছকটা করেছি, এই ছকটা তোমাদের দেখে তোমরা তৈরি করতে পারবে। তারিখ, বিবরণ, গ্রহণ, ইস্যু, উদ্বৃত্ত। অর্থাৎ গ্রহণ অর্থাৎ কেউ ক্রয়ও লিখতে পারবে, সমস্যা নাই। ইস্যুর জায়গায় কেউ বিক্রয় লিখতে পারবে। তো এই ভাষাগুলো ইস্যু, গ্রহণ এবং ইস্যু ভাষাটা খুব কাছাকাছি এবং দেখতে শ্রুতিমধুর, তাই আমরা গ্রহণ লিখছি, এজন্য ইস্যু লিখছি। যদি আমরা এখানে ক্রয় লিখি তা আমরা বিক্রয় লিখতে পারবো। অর্থাৎ ভাষার সাথে সামঞ্জস্য রেখে লেখা হয়েছে গ্রহণ, ইস্যু, উদ্বৃত্ত। অর্থাৎ আমি এখানে ক্রয় করব, এখানে বিক্রয় করব, এখানে আমার কতটুকু জমা থাকলো ধরে নিব এটা আমার একটা গোডাউন। অর্থাৎ আমরা যে গোডাউনে মাল সংরক্ষিত রাখি সেই গোডাউন এটা মনে করতে হবে। উদ্বৃত্তটা এখানে জমা থাকবে। আমরা সবাই জানি ক্রয় করি, বিক্রয় করি, তারপরে যে জিনিসটা অবশিষ্ট থাকে সেটা কোথায় জমা থাকে? আমাদের একটা ঘরে বা গোডাউনে জমা থাকে। আমরা ধরে নিচ্ছি এটা উদ্বৃত্ত। কিন্তু এখানে গ্রহণ করলাম, এখানে ইস্যু করলাম, এখন উদ্বৃত্ত দিলাম। এখন প্রথমে দেখা যাচ্ছে যে জানুয়ারি 1 তারিখে প্রারম্ভিক জ্যার দেওয়া আছে 800 একক 5 টাকা দরে। প্রারম্ভিক যে জ্যারটা দেওয়া থাকবে সেটার কোনো কাজ নাই। দেখো 2019 সালের জানুয়ারি 1 আমি লিখেছি প্রারম্ভিক জ্যার। প্রারম্ভিক জ্যার যেহেতু এটা আমার আগেই 800 একক 5 টাকা দরে 4000, অর্থাৎ এই জায়গাটা এটা দেওয়াই থাকবে, এটা আমাদের কোনো কাজ হবে না। এটা আমরা সরাসরি উদ্বৃত্তর ঘরে বসাই দেবো। যেটা দেওয়া থাকবে প্রারম্ভিক জ্যারটা আমরা সরাসরি উদ্বৃত্তর ঘরে বসাই দেবো। গুণ করে দেখো 5×8 = 40, অর্থাৎ 4000 মূল্য দাও। ঠিক আছে, তাহলে গুণ করে দেওয়া পেলাম 800 একক, দাম হচ্ছে 5 টাকা দরে, যার মূল্য দাঁড়াইলো কত? 4000 টাকা। এটা আমাদের গোডাউনে এ পর্যন্ত আমাদের জমা থাকলো। অর্থাৎ এটা দিয়ে আমরা আমাদের ব্যবসা শুরু করলাম, অর্থাৎ অঙ্ক শুরু করে দিলাম। তাহলে আমাদের গোডাউনে মালে দেখা যাচ্ছে এখন জমা আছে গোডাউনে 800 একক মাল জমা আছে, আমার দাম হচ্ছে 5 টাকা দরে, আর তার মূল্য হচ্ছে 4000 টাকা। এখন গ্রাহক আসছে, আমার দেখো গ্রাহক আসছে, একজন গ্রাহক আসছে 4 তারিখে। আমার গোডাউনে 1 তারিখে দেখা গেল মাল জমা আছে 4000 টাকার, কিন্তু একজন গ্রাহক আসলো কয় তারিখে? 4 তারিখে। 4 তারিখে একজন গ্রাহক আসে বলতেছে যে আমি মাল কিনবো। ইস্যু মানে কি? বিক্রয়, আমাকে বেচতে হবে। তো গ্রাহক আসে বলতেছে আমি কতটুকু মাল নেব? 400 একক। 400 একক, আমার গোডাউনে মাল আছে অলরেডি কত? 800 একক। আমি বিক্রি করব কত? 400 একক। যেহেতু বিক্রয় ঘরে লিখবো, এই দেখো এই যে বিক্রয় ঘরে লিখেছি, এটা যদি বিক্রয় ঘর, এই জন্য এখানে আর লিখলাম না, এটা বিক্রয় ঘরে লিখলাম।
তাহলে 800 থেকে আমি বিক্রি করলাম কত 400 বিক্রি করার 5 টাকা দামে, তাহলে 4 5 20 2000। তা আমি যদি 800 টাকা থেকে বিক্রি করি 400 একক মাল বিক্রি, তো আমার গোডাউনে অবশ্যই 400 একক মাল আর থাকবে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, 800 থেকে আমি বেচলাম কত 400, তাহলে আমার গোডাউনে থাকলো কত 400, দাম কত থাকলো 5 টাকা দরে। আমি যদি গুণ করি পাচ্ছি আমি 2000। আমি এমনি সহজভাবে বুঝলাম যে আমার 4000 টাকার মধ্যে আমি 2000 টাকার মাল বিক্রি করছি, আমার এখন গোডাউন মাল পড়ে থাকলো 2000 টাকার। এটা আমার গ্রাহক গেল। এখন 6 তারিখে এসে আমি কি করলাম, আমি এবার ক্রয় করলাম 150 একক মাল ক্রয় করলাম। আমার গোডাউনে এখন জমা আছে 400, আর আমি ক্রয় করলাম এখন 150। তো ক্রয়ের ঘর এটাতে লিখবো, তো ক্রয় লিখলাম, তারিখ দিলাম, সব সিস্টেমে লিখছি। 150 একক ক্রয় করছি 6 টাকা দামে, তাহলে আমার মালের মূল্য দাঁড়াইলো 900 টাকা। ক্রয় ঘরে লিখলাম, যেহেতু এটা আমার গোডাউন, ক্রয় করার পর আমাকে গোডাউনে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় আছে, আগে যে মালটা গোডাউনে আছে 5 টাকার, এখন যে মালটা আমি কিনলাম সেটার দাম হচ্ছে 6 টাকা। দুইটা মালের কোয়ালিটি দুই রকম, দুইটা মাল কি এক জায়গায় রাখা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ এর দাম 5 টাকা, এর দাম 6 টাকা। আমরা যদি চালের ব্যবসা করি, যদি চাল হয়, আমরা যদি মনে করো পায়জাম চাল বিক্রি করি, তার দাম একরকম। আমরা যদি মনে করো কি বলে তোমার কাঠি কি বলে এটা, মনে করো ইরি ধান বিক্রি করি, তাহলে সেটার দাম হবে একরকম। অর্থাৎ হেমতের চালের দাম একরকম, আবার ইরিদ চালের দাম একরকম, তাই না? আবার দেখে স্বর্ণ পাঁচ আছে, এরকম দেখি আমরা বিক্রি করি, সেটার দাম একরকম। আবার আমরা দেখি যে যেটা আমরা চিকন চাল খাই সেটার দাম একরকম। এই জন্য একই জায়গায় আমরা কখনো রাখতে পারবো না। এটার দাম হচ্ছে কত 5 টাকা, আর এটার দাম হচ্ছে কত 6 টাকা। তাহলে যার কারণে আমাদের দুই জায়গায় রাখতে হলো মালটা। এটা আমরা বুঝলাম যে এটা আমাদের একটা গোডাউনে এই মালটার দাম 5 টাকা, যার জন্য এটা আমরা ওইভাবে রাখছি। এটার দাম নতুন মাল আমরা কিনলাম 150 টাকা দরে, যার দাম দর হচ্ছে 6 টাকা, অর্থাৎ মূল্য দাঁড়ালো আমার 900 টাকা। এখন আমার গোডাউনের অবস্থা কি? এক জায়গায় 2000 টাকার মাল আছে, এক জায়গায় 900 টাকার মাল আছে। এখন আমার কি দেখি গ্রাহক আসছে কিনা। যে গ্রাহক আসছে, দেখা যায় 8 তারিখে একটা গ্রাহক আসি বলতেছে আমি মাল কিনবো। কতটুকু মাল কিনবো? আমি 200 একক মাল কিনবো। আমার গোডাউনে মাল আছে এক জায়গায় 200, না এক জায়গায় আছে 400, এক জায়গায় আছে 150। এখন গ্রাহক আসি বলতেছে আমি 200 টাকার মাল কিনবো। কত একক মাল কিনবো? 200। আমি কিন্তু আমাদের মেথডের নাম আছে, এখানেই কাজ হয় মেথডের নাম আছে ফিপো মেথড, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। আগের মালটা আগে ছাড়তে হবে। আমাদের অঙ্কের হচ্ছে আগের মালটা আগে ছাড়তে হবে। তা আগের মাল আমার এখানে হচ্ছে এই মালটা আগের, এই মালটা আমার পরের। তো আমি ছাড়বো কোনটা? যেহেতু আমার সত্য অঙ্কের হচ্ছে, আমার অঙ্কের নমুনার নাম হচ্ছে, দেখো মেথডের নাম হচ্ছে ফিপো মেথড, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তা আমার মাল ছাড়তে হবে এখান থেকে, আমি দাগ দিয়ে দিলাম, মাল ছাড়তে হবে এখান থেকে, এই মালটা ছাড়া যাবে না। অর্থাৎ আমার বলাই আছে, সূত্রে বলা আছে আগের মালটা আগে বিক্রি করতে হবে। আমি ক্রেতাকে বললাম যে ভাই আগের একটা মাল আছে আমার 400 টাকা, 400 একক মাল আছে 5 টাকা দামের, আপনি যদি নেন তো ওই মালটা আমি দেবো, নিচের মালটা আমি বিক্রি করবো না। কারণ অর্থাৎ আমার মালিক অর্থাৎ পদ্ধতি আমার বলে দিচ্ছে যে আগের মালটা আগে বিক্রি করতে হবে। আমি 150 একক মাল কখনো বিক্রি করতে পারবো না। তা আমি যদি 400 একক থেকে 200 একক বিক্রি করি, গ্রাহককে দেই, কত দামে আছে এটা? 5 টাকা। তা 5 টাকা লিখলাম, তাহলে 5 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 1000। অর্থাৎ আমি 400 একক থেকে মাল বিক্রি করলাম 200, তাহলে আমার এখন মাল থাকলো কত? 200। অর্থাৎ আমার গোডাউনের অবস্থা হচ্ছে এক জায়গায় 400 মাল আছে, ধরলাম কেজি, ধরলাম এখন 400 কেজি মাল আছে, এক জায়গায় 150 কেজি মাল আছে। গ্রাহক আসি বলতেছে যে আমি মাল কিনবো 200। গ্রাহক বললো যে আমি 200 একক মাল কিনবো। এখন আমার অঙ্কের যে নিয়ম বা অঙ্কের যে মেথড, সেই মেথডে বলতেছে যে আগের মালটা আগে বিক্রি করতে হবে। ধরেন আমরা মালিকই বলছে যে আগের মালটা বিক্রি করবে, তারপর পরের মালটা ছাড়বে। আগের মালটা না বিক্রি করে পরের মালটা বিক্রি করতে তুমি পারবে না। তাহলে এখন দেখা যাচ্ছে গোডাউনে মাল আছে 400, আমি বিক্রি করলাম কত? 200। এখন আমার গোডাউনে থাকবে আর কত? 200। এই যে 200 একক মাল থাকলো, এই 200 একক কোন টাকা থাকলো? এটা থেকে থাকলো না এটা থেকে থাকলো? থাকলো আমার প্রথমটা থেকে, যার জন্য এই রেটটাই বসলো 5 টাকা। আর নিচের যে মাল আছে দেখো, নিচের মাল কিন্তু আমি বিক্রি করতে পারি না, নিচে যা আছে রেট সেভাবে আমি আবার নতুন করে লিখছি। অর্থাৎ এখন আমার গোডাউনে দেখা যাচ্ছে, গোডাউনের অবস্থা দেখা গেল এক জায়গায় মাল আছে 200, এক জায়গায় মাল আছে 150। এটা আমার গোডাউনের এখন অবস্থা। এখন দেখি আমি আবারও গ্রাহক আসছে, গ্রাহক আসছে কয় তারিখে? 12 তারিখে। আবার নতুন গ্রাহক আসে 12 তারিখে এসে বলতেছে যে আমি 100 একক মাল কিনবো, 100 একক মাল কিনবো। এখন আমার গোডাউনে এক জায়গায় মাল আছে 200, এক জায়গায় আছে 150। তা আমি তো বিক্রি করবো কোথা থেকে? এই 200 থেকে বিক্রি করবো, কারণ আগের মালটা এখন শেষ হয়নি আমার। তাহলে 200 একক যদি মাল বিক্রি করি, আমার এখন মাল থাকবে এখান থেকে কত? 100। তাহলে আগের মাল আমার নিচের মাল কোনো দরকারই নেই, আমার নিচের মাল যে আমার 150 একক আছে এটাতে আমার যাওয়ার কোনো দরকারই নাই। 200 থেকে আমি 100 বিক্রি করলাম, যেহেতু 200 রেট হচ্ছে 5 টাকা, আমি 5 টাকা দিয়ে দিছি। দেখো
5 টাকা দিয়ে গুণ করে 500, তাহলে আমি যে 200 একক মাল বিক্রি করলাম, 200 থেকে 100 বিক্রি করলাম, তো আমার থাকলো 100, আর নিচের 150 একক আছে, 150 একক আমার ঠিক থাকে গেল। এখন আমি আবার কি করলাম, নতুন মাল ক্রয় করলাম। দেখো 20 তারিখ আসে, দেখো নতুন মাল ক্রয় করছি আবার 200। আমার গোডাউনের অবস্থা এখন দেখা যাচ্ছে এক জায়গা আছে 100, এক জায়গা আছে 150। এখন আমার গোডাউনে আরেকটা মাল ঢুকবে 200 একক, এই মালটার আরো দাম বেশি, দেখো 8 টাকা দরে। যেহেতু এটা 8 টাকা দরে, একটা মাল ছিল 5 টাকা, এটা ছিল 6 টাকা, এবার আছে 8 টাকা, এটাকে এর সঙ্গে দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ এর মূল্য আরো বেশি। আমরা কখনোই এক জায়গায় করতে পারবো না, কারণ যেটা বেশি দাম সেটা বেশি দামে বিক্রি করবো, আলাদা করে রাখতে হবে। আমরা যদি এক জায়গায় দিতে দাম ঠকে যাবো, ব্যবসা আমার লস হবে। যার কারণে দেখো 3 পা মাল লাগছে এবার, এখানে দেখো 3টা কোয়ালিটির মাল হয়ে গেছে, হয় নাই? 100 হয়েছে, 150 হয়েছে, 200 হয়েছে। এখন গ্রাহক আসে কয় তারিখে? দেখো 31 তারিখে গ্রাহক আসি বলতেছে আমি 290 একক মাল কিনবো। আমার গোডাউনে এক জায়গায় মাল আছে 100, এক জায়গায় আছে 150, এক জায়গায় আছে 200। গ্রাহক আসি বলতেছে যে আমি 290 একক মাল কিনবো। এখানে প্যাচ, এখান থেকে আমি দিতে পারবো কত? 100 দিতে পারবো। এখান থেকে দিলাম 150, তাহলে আমার গেল কত? 250 হলো। গ্রাহক কত নিবে? 290। তাহলে আমাকে আরো দরকার 40, তাহলে আমি এখান থেকে দিতে পারবো কত? কত দিতে পারবো? 40। দেখো 290 হয়েছে কিনা? 290 হয়ে গেল। এখান থেকে আগের মাল, যেটা আমার সূত্র হচ্ছে কি, আগের মাল আগে ছাড়ো, এই জন্য আগের মাল আমি বিক্রি করে দেবো, যতক্ষণ আগেরটা শেষ হয় তখন পরটা যাইতে পারবো না। তাহলে আমি 100 গেলাম, 100 এখানে নিয়ে আসলাম, 150 দেখো 150 নিয়ে আসছি, তাও গ্রাহক বলতেছে আমার তো হয় নাই, আরো আমাকে লাগবে। তখন আমাকে যাইতে হচ্ছে নতুন মালে। নতুন মাল আমার জমা আছে কত? 200 দিলাম 40। কিন্তু যখন তাকে দিচ্ছি যে ভাই নতুন মাল দিলাম, আমার কিন্তু দাম বেশি, বলবো না? কারণ যেহেতু আমার এটা বেশি দামে কেনা, যে আপনি এই নতুন মাল নিলে আমার দামটা একটু বেশি দেওয়া লাগবে। এই যে তাহলে 200 দেখে আমি নিলাম 40, 200 থেকে যে আমি 40 নিলাম, তাহলে আমার কত থাকলো আর? 160। এই দেখে 160 কেজি জমা আছে এখন গোডাউনে। এই গোডাউনে 160 কেজি, দাম হলো কত টাকা? 8 টাকা। এই ওই রেটগুলো আর আসবে না, যেহেতু আমার শেষের মাল থেকে আমার মাল থাকে অবশিষ্ট থাকলো গোডাউনে এখন এই 8 টাকা। আমাদের অঙ্কটার সামান্য হচ্ছে এটাই। এখন এখানে নাম হলো 160। এটাই, এটা হচ্ছে আমাদের ফিপো মেথড, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে ছাড়ো। এই পদ্ধতিতে আমরা যদি অঙ্ক করি, তাহলে পূর্বে যে অঙ্ক মালগুলো দেওয়া আছে সেই মাল থেকে আমার বিক্রি করে করে নিচে যাইতে হবে। আর একটা মেথড আছে, পরবর্তীতে প্রায় ক্লাসে আমি আলোচনা করব, সেটা হচ্ছে লিফো মেথড। লিফো মেথডে আবার হবে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষের মালটা আগে বিক্রি করতে হবে। তো সেই মেথডটা আমি আগামী ক্লাসে আলোচনা করব। এই ভিডিও ক্লাস দেখার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী ক্লাসে তোমাদের লিফো মেথড আমি আলোচনা করব। তোমাদের বই থেকে তোমরা দেখতে পারো, লিফো মেথড দেখে আসতে পারো, দেখলে তোমাদের সুবিধা হয় ক্লাসটা বুঝতে। আর এই অধ্যায় আজকে প্রথম ক্লাস, পরবর্তী ক্লাসটা যে হবে আগামী রবিবার, ওই রবিবারে তোমাদের লিফো পদ্ধতিতে আমি অঙ্ক করাবো। এই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।